আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি রুমানা জাহান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, চুয়াড়া আদর্শ ডিগ্রি কলেজ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, অষ্টম অধ্যায়, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ইন্ট্রোডাকশন টু মডার্ন ফিজিক্স। প্রথমে আসো দেখি আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাটা কিভাবে হয়েছে। 1900 সালে ম্যাক্স প্লাংক কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারের মাধ্যমে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হয়। আধুনিক পদার্থবিজ্ঞানের আরেকটি বিপ্লব আনেন 1905 সালে আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রবর্তনের মাধ্যমে। আধুনিক পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা হলো কোয়ান্টাম পদার্থবিজ্ঞান, বলবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান ইত্যাদি। জড় প্রসঙ্গ কাঠামো। পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র বা নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে, যেমন সমবেগে গতিশীল সকল কাঠামো। এই যে দেখো দুইটা প্রসঙ্গ কাঠামো দেখা যাচ্ছে, একটা হচ্ছে গ্যাস কাঠামো আর একটা হচ্ছে কি এস প্রাইম কাঠামো। এখন এস প্রাইম কাঠামোটা এস কাঠামো সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল বা সমবেগে গতিশীল। তাহলে এটা হচ্ছে গিয়ে এই 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 কাঠামোগুলো জড়তার সূত্র বা নিউটনের গতিসূত্র অর্জন করা যায় এই কাঠামোগুলোতে। এই জন্য এই কাঠামোগুলোকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো, যেমন সমবেগে গতিশীল সকল কাঠামো। এই যে এটা এস কাঠামো থেকে এস প্রাইম কাঠামোটা এস কাঠামো সাপেক্ষে সমবেগে গতিশীল। এখন আসো অজড় প্রসঙ্গ কাঠামো। যে সকল প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র বা নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না তাকে এখানে অজড় প্রসঙ্গ কাঠামো বলে। এখানে অটা বাদ পড়ে গিয়েছে, তোমরা অটা সংযোগ করে দিবা। তাকে অজড় প্রসঙ্গ কাঠামো বলে, যেমন ঘূর্ণায়মান বা অসমবেগে গতিশীল সকল প্রসঙ্গ কাঠামো। তাহলে যে সকল কাঠামোটা ঘূর্ণায়মান বা অসমবেগে গতিশীল সেই কাঠামোগুলোতে জড়তার সূত্র বা নিউটনের সূত্র গতিসূত্র প্রযোজ্য হয় না, এজন্য ওই সকল কাঠামোকে অজড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের দুটি স্বীকার্য। বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে দুটি স্বীকার্যের উপর ভিত্তি করে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রতিষ্ঠা করেন। আর স্বীকার্য দুটি হলো, প্রথম স্বীকার্য আপেক্ষিকতার নীতি। প্রথম স্বীকার্যকে আপেক্ষিকতার নীতি বলা হয়। সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ একই থাকে। এই যে এখানে এস একটা কাঠামো, এই কাঠামোতে নিউটনের যে গতিসূত্রটা F=ma, এটার গাণিতিক রূপটা। তাহলে এস প্রাইম কাঠামোটা এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে গতিশীল। তাহলে এখানেও যে নিউটনের গতিসূত্রের যে গাণিতিক রূপটা সেটা এখানেও প্রযোজ্য হবে, যেমন F'=m'(a'), যেহেতু কাঠামোটা এস প্রাইম এজন্য আমি সবগুলোর উপরে প্রাইম লিখেছি। তাহলে F=ma, আবার এস প্রাইম কাঠামোতে F'=m'(a'). এখন দেখো এই যে তাহলে প্রথম স্বীকার্যটা যেটা দাঁড়াচ্ছে, সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ একই থাকে। এই যে সকল জড় প্রসঙ্গ কাঠামো, এস একটা জড় প্রসঙ্গ কাঠামো, আবার এস প্রাইম আরেকটা জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে সকল জড়ঙ্গ প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ একই। এখানে যে নিউটনের সূত্রের যে গাণিতিক রূপটা, এখানেও একই, নিউটনের গতিসূত্রের যে গাণিতিক রূপটা একই বিদ্যমান। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম স্বীকার্যটা যেটা সেটা। এখন তোমাদেরকে যদি কখনো বলা হয় যে আপেক্ষিকতার নীতিটি লেখো, তখন তোমরা প্রথম স্বীকার্যটা লিখে দিলেই আপেক্ষিকতার নীতিটি হবে। এবার আসো দ্বিতীয় স্বীকার্য। দ্বিতীয় স্বীকার্যকে বলা হয় আলোর দ্রুতির ধ্রুবতার নীতি। দ্বিতীয় স্বীকার্যটা কি? শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি c এর মান একই থাকে।
শূন্যস্থানে সকল জড়, এই যে শূন্যস্থানে এস একটা জড় প্রসঙ্গ কাঠামো, আর এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামোটা ভি বেগে গতিশীল। এখন এস কাঠামোতে আলোর দ্রুতি হচ্ছে কি সি। এখন এস প্রাইম কাঠামোতে কি আলোর দ্রুতি, যেহেতু এস প্রাইম কাঠামোতে এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে গতিশীল, তাহলে এস প্রাইম কাঠামোতে আলোর দ্রুতিটা হওয়ার কথা সি মাইনাস ভি, কিন্তু সেটা হবে না। এই যে দ্বিতীয় স্বীকার্য অনুসারে আলোর দ্রুতিটা সি প্রাইম ইকুয়াল টু সি হবে। এই যে দ্বিতীয় স্বীকার্যটাতে কি বলা হয়েছে, শূন্যস্থানে সকল জড় ও প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি সি এর মান একই থাকবে। যেহেতু এস কাঠামোতে আলোর দ্রুতি সি, সে এস প্রাইম কাঠামোতেও আলোর দ্রুতি সি প্রাইম সমান সি হবে, একই থাকবে। সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি একই থাকবে। এখন তোমাদেরকে কখনো আলোর দ্রুতি ধ্রুবতার নীতি বলা হলে তোমরা এই দ্বিতীয় স্বীকার্যটা লিখে দিলেই চলবে। এবার আসে সময়ের আপেক্ষিকতা, কাল দীর্ঘায়ন বা সময় সম্প্রসারণ। দেখি আমরা কাল দীর্ঘায়ন কাকে বলে। গতিশীল ঘড়ি স্থির ঘড়ির চেয়ে ধীরে চলে। কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী সময় ব্যবধান ওই পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থায় সংঘটিত ওই একই ঘটনাদ্বয়ের মধ্যবর্তী সময় ব্যবধানের চেয়ে বেশি হয়। একে কাল দীর্ঘায়ন বা সময় সম্প্রসারণ বলে। এখন কোনো পর্যবেক্ষক গতিশীল অবস্থায় একটা ঘটনার ব্যবধান উনি পর্যবেক্ষণ করলেন, আবার ওই পর্যবেক্ষক স্থির অবস্থায় একটা ঘটনার মধ্যবর্তী সময় ব্যবধান করলেন। দেখা যাবে যে গতিশীল অবস্থাটা স্থির অবস্থার চেয়ে বেশি মনে হবে। একেই কাল দীর্ঘায়ন বা সময় সম্প্রসারণ বলে। একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি বাসায় একটা মুভি দেখতে বসেছো। এখন তোমার বড় ভাই দেখলো যে মুভিটা শুরু হয়েছে, মুভিটার নাম দিচ্ছে, দেখে উনি বাহিরে চলে গেল কাজে। তারপরে 3 ঘন্টা পর উনি বাসায় ফিরে আসলো, আর তখনও তুমি মুভিটা বসে বসে দেখছো। তখন মুভিটার একদম শেষ পর্যায়ে, আবার একদম শেষের দিকে মুভিটা। তখন তোমার বড় ভাই তোমাকে বলবে যে, কিরে তুই বসে বসে মুভি দেখছিস, এতক্ষণ হলো আমি কত কাজ করে, বাইরে থেকে কত কাজ করে চলে আসছি, আর তুই বসে বসে এখনো মুভি দেখছিস। তোমার কাছে কিন্তু 3 ঘন্টাটা কোনো সময় কিভাবে যে চলে গিয়েছে তুমি টেরও পাওনি। কিন্তু তোমার ভাই এই 3 ঘন্টার মধ্যে অনেক কাজ করে এসেছে, ওনার কাছে সময়টা অনেক বেশি মনে হচ্ছে। তাহলে ওনার কাছে সময়টা অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু তোমার কাছে সময়টা বেশি মনে হচ্ছে না, যেহেতু তুমি মুভিটার সাথে সাথেই চলছিলে, তুমি স্থির অবস্থায় ছিলে। আর উনি গতিশীল অবস্থায়, উনি অনেক কাজ টাজ করে বাসায় এসেছে। সময়ের ব্যবধানটা কিন্তু 3 ঘন্টায়, কিন্তু ওনার কাছে অনেক বেশি মনে হচ্ছে, আর তোমার কাছে এত বেশি মনে হচ্ছে না, কমই মনে হচ্ছে। তাহলে এটা কেন? একই সময় কিন্তু 3 ঘন্টায়। এইটাই হচ্ছে গিয়ে এই জন্যই এটাই সময়ের আপেক্ষিকতা বা কাল দীর্ঘায়ন বা সময়ের আপেক্ষিকতার কারণে ওনার কাছে সময়টা অনেক বেশি মনে হচ্ছে, আর তোমার কাছে কম মনে হচ্ছে। এখন আসো কাল দীর্ঘায়নের সমীকরণটা আমরা একটু দেখি। কাল দীর্ঘায়নের সমীকরণটা কি? কাল দীর্ঘায়নের সমীকরণটা হচ্ছে t equal to t0/√1 minus v square by c square। এটা আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে, আমাদের অঙ্কের জন্য লাগবে। এখানে v হচ্ছে গিয়ে যে ব্যাগটা দেওয়া থাকবে ব্যাগে, c হচ্ছে আলোর ব্যাগ, t0 হচ্ছে প্রকৃত সময়। তাহলে আমাদের এইটা একদম কাল দীর্ঘায়নের যে সমীকরণটা, এটা আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। t equal to t0/√1 minus v square by c square। এটা আমাদের অঙ্কের জন্য লাগবে। এখন আমরা একটা অঙ্ক করে দেখব। একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 1.8 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে গতিশীল শূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসেবে তিনি 30 বছর মহাকাশে ভ্রমণ করে পৃথিবীতে ফিরে এলেন। পৃথিবীতে তার বয়স কত হবে? এখন কিছুক্ষণ আগে আমরা যেই কাল দীর্ঘায়নের যে সূত্রটা শিখেছি সেটা দিয়ে অঙ্কটা করব। দেখো আসো দেখি। আমরা জানি t equal to t0/√1 minus v square by c square। এখন এখানে দেখো কি কি দেওয়া আছে। এই যে যেটা দেওয়া আছে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড ব্যাগে, তাহলে এটা হচ্ছে গিয়ে v equal to 1.8 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1 এটা।
আর সি আলোর বেগ আমরা সবাই জানি 3 × 10⁸, এটা একদম মুখস্থ আমাদের জানতে হবে, আমরা সবাই জানি সেটা সি ইকুয়াল টু আলোর বেগ যেটা 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1। আর এখানে 30 বছর যেটা দেয়া আছে সেটা হচ্ছে কি টি, 30 বছর মহাকাশ যানে ভ্রমণে ছিলেন তিনি, তাহলে টি সেটা হচ্ছে কি টি ইকুয়াল টু 30 বছর। এখন যেটা বের করতে হবে পৃথিবীতে তার বয়স কত হবে। এখন দেখো ভি দেয়া আছে, সি দেয়া আছে, তারপর টি দেয়া আছে, এটা থেকে আমরা টি নট বের করবো। টি নট বের করার পর আমাদের টি নট প্রাইমটা বের করতে হবে। টি নট প্রাইমটা দেখো, আসো টি ইকুয়াল টু এটা আর গুণ করলাম, টি নট ইকুয়াল টু টি ইন্টু √1 - v²/c²। এখন এগুলোতে আমরা এই মানগুলো বসিয়ে দেব। এই যে দেখো টি এর মান হচ্ছে গিয়ে 30, এই যে 30, 1 মাইনাস এই যে ভি এর মান হচ্ছে 1.8 × 10⁸, 1.8 × 10⁸, স্কোয়ারের জায়গায় স্কোয়ার রইলো। আবার সি এর মান হচ্ছে 3 × 10⁸, এই যে 3 × 10⁸, স্কোয়ারের জায়গায় স্কোয়ার রয়ে গেল। এখন এই যে 30, 30 আর এটাকে ক্যালকুলেশন করলে বেরিয়েছে 0.8, 0.8 দিয়ে 30 কে গুণ করলে 24 বছর। এখন এই টি নটটা বেরোলো 24 বছর। আর মহাশূন্যকারী 25 বছর বয়সে উনি মহাকর্ষ যানে যান, তাহলে এই বয়সটাও যোগ করতে হবে। তাহলে দেখো পৃথিবীতে বয়স টি নট প্রাইম ইকুয়াল টু এই যে এখান থেকে বেরিয়েছে 24 বছর 24 ইয়ার্স, আর এখানে হচ্ছে গিয়ে 25 ইয়ার্স, এই দুইটা যোগ করতে হবে 24 + 25, তাহলে বেরোচ্ছে 49 ইয়ার্স। তাহলে পৃথিবীতে তার বয়স কত, এখন পৃথিবীতে তার বয়স হচ্ছে গিয়ে 49 ইয়ার্স। অঙ্কটা বুঝে থাকলে তোমাদের আমি আরেকটা বাড়ি কাজ দিচ্ছি, সেম একই রকম একটা বাড়ি কাজ দিচ্ছি। একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.4 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে গতিশীল মহাশূন্য যানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং 50 বছর পর পৃথিবীর পঞ্জিকা হিসেবে ফিরে এলেন। মহাশূন্যচারীর কাছে তার বয়স তখন কত হবে। কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করেছি টি ইকুয়াল টু টি নট বাই √1 - v²/c², ওই সূত্রটা অ্যাপ্লাই করে আমার মহাশূন্যচারীর বয়সটা বের করতে হবে। ওইটা ঠিক যেভাবে করেছি এটা ওইভাবে বসিয়ে বুঝে বুঝে করে ফেলবা। আরো দুইটা অনুধাবনের কোশ্চেন দিয়েছি, দেখো জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে পার্থক্য কি। তাহলে জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো যদি আমি বুঝে থাকি তাহলে আমরা পার্থক্য অবশ্যই লিখতে পারবো। তোমরা এই দুটার পার্থক্যটা লিখে ফেলবা। আরেকটা যেটা দিয়েছি, ঘূর্ণনশীল ত্বরিত কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো নয়, ব্যাখ্যা করো। আমরা অজড় প্রসঙ্গ কাঠামোর বেলায় কি বলেছি যে অজড় প্রসঙ্গ কাঠামোটা জড়তার সূত্র এবং নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়। এই ঘূর্ণনশীল কাঠামোর ক্ষেত্রেই এগুলো প্রযোজ্য নয়। ওইখান থেকে ব্যাখ্যা আমি কিন্তু ওইটা ব্যাখ্যা করার সময় একটু বিশ্লেষণ করেছি, তোমরা ওইটা পড়ে সুন্দর করে লিখে ফেলবা। আজকের ক্লাসের জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।